আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক কলেজে এক টিচারের মৃত্যুর পর তার আত্মা 4 জন ফেল করা স্টুডেন্টের পিছে পড়ে যায় এবং সন্ধ্যার পর প্রতি রাতে সে তাদের এক্সট্রা ক্লাস নিতে থাকে। আর এই ক্লাস নেওয়ার সময় তার নিষেধ করা সত্ত্বেও যদি কেউ ভুলবশত এই ক্লাস থেকে বেরিয়ে যেত তাহলে তার মৃত্যু নিশ্চিত। ফলে ওই স্টুডেন্ট 4 জন খুব বাজেভাবে ফেঁসে যায়। না তারা কাউকে কিছু বলতে পারছিল, না কেউ তাদের কথায় বিশ্বাস করছিল। যে টিচারই বা তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসছিল তারাও পড়ছিল মহাবিপদে। এখন এই টিচারের আত্মা অথবা কারিন জিন যাই বলেন না কেন, তাকে কিভাবে ওই স্টুডেন্টরা শান্ত করবে? তারা কি আদৌ বাঁচতে পারবে? কেনই বা এই টিচার এতটা নির্দয়? জানবো আজকের এই সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর গল্পে, যার নাম দোসেন গাইব। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা বাড়ির দৃশ্য দেখতে পাই। রাতটা ছিল চাঁদ রাত, আগামীকাল সকালেই ঈদ। তাই তো অনেকগুলো বাচ্চারা এই বাড়ির সামনে আতশবাজি জ্বালাচ্ছিল এবং নিসা নামের একজন মেয়েকে ডাকছিল বাইরে তাদের সাথে খেলার জন্য। নিসা নামের এই মেয়েটি জানালা দিয়েই দেখছিল, এমন সময় তার বাবা তাকে ডাক দেয়। নিসার বাবার কণ্ঠ শুনে বাচ্চাগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আমরা দেখতে পাই আজ চাঁদ রাত হলেও নিসার কোনো ছুটি নেই। সে তখনও পর্যন্ত বসে পড়াশোনাই করছিল। পাশে ছিল তার অসংখ্য অর্জনের মেডেল। পড়তে পড়তে নিসা দেখতে পায় তার পানির গ্লাসটাও শূন্য হয়ে গিয়েছে। তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, তাই তো সে দরজার ফাঁকা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। তখনই সে তার বাবার লাঠিটি দেখতে পায় এবং ঠক ঠক আওয়াজ শুনে সে দৌড়ে গিয়ে আবারও পড়ার টেবিলে বসে পড়ে। সকাল থেকে নিসা এইভাবেই পড়াশোনা করছে। তার বাবা তাকে খাওয়ার অনুমতি পর্যন্ত দেয়নি। যেটুকু যা পানি পান করছিল সেটুকুও এখন শেষ। তার বাবা এখানে আসলে নিসা তাকে অনুরোধ করে যে সে একটিবার খাবার খেয়ে পানি পান করে তারপর পড়তে বসতে চায়। তবে তার বাবা স্পষ্টভাবে বলে দেয় যে না, আগে হোমওয়ার্ক কমপ্লিট হবে, তারপরই নিসা খাবার বা পানি পাবে। নিসা এই কথা শুনে কাঁদতে শুরু করে এবং বলে সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। সে তো তার বাবার সব কথা মানে। তার বাবা কেন তার ব্যাপারটা বুঝতে চায় না। তবুও তার বাবা তার কোনো কথাই শোনে না, বরং দরজাটি বন্ধ করে সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি যে তাকে এই রুমে তালাবদ্ধ করে রাখতো তার বাবা। তাই তো নিসা রাগের মাথায় তার ছোট্ট এক টেন্টের মধ্যে গিয়ে বসে। সেখান থেকে সে দেখতে পায় এবার তার বাবা দরজায় তালা লাগাতে ভুলে গিয়েছে। দরজায় তখনও পর্যন্ত চাবিটি ঝুলছিল। দৃশ্য পরিবর্তিত হয়। এর কিছু সময় পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে নিসার বাবা নিসাকে ডাকতে ডাকতে তার ঘরের দিকে এগোচ্ছিল। সে মনে করেছিল যে এতক্ষণে তো নিসার হোমওয়ার্ক শেষ হয়ে যাওয়ার কথা। তবে নিসার ঘরে গিয়ে সে নিসাকে খুঁজে পায় না। সিঁড়ি দিয়ে উপরের দিকে তাকালেও সে নিসাকে দেখতে পায় না। তাই সে নিচেই নিসাকে খুঁজে বেড়াচ্ছিল। এমন সময় হঠাৎ করে ধাপ করে আওয়াজ হয়। বাইরের দিকে তাকাতেই নিসার বাবা দেখতে পায় নিসা উপর থেকে ঝাঁপ দিয়েছে এবং কয়েকটি রড তার শরীর মধ্যে ঢুকে গিয়েছে। এভাবেই নিসার বাবার সামনে নিসা মৃত্যুবরণ করে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে মিলি নামের এক মেয়ের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে নিজের কলেজের জন্য। কলেজে আজ রেজাল্ট দেওয়ার কথা ছিল। মিলি দেখতে পায় সে এবং তার বন্ধুরা ফেল করেছে, তাও আবার একটি সাবজেক্টে। আমরা মিলির আরেক বান্ধবী দিবাকে দেখতে পাই, যে কিনা নিজের ফেলের নিউজ শোনা মাত্রই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তার সাথে থাকা ছেলেটি অর্থাৎ ফাতেও একই সাবজেক্টে ফেল করেছে। তাদের 4 জনকেই অর্থাৎ 4 বন্ধুকেই কথা বলতে ডেকেছিল ওই সাবজেক্টের টিচার মিস্টার বাগতি। মিস্টার বাগতিকে এই পুরো কলেজের স্টুডেন্টরা জমের মতো ভয় পেত। তবে দিবার বিশ্বাস হচ্ছিল না যে মিলিও ফেল করেছে, কেননা সে তো মিস্টার বাগতির সব থেকে পছন্দের স্টুডেন্ট। এমনকি সে অ্যাসিস্ট্যান্টের মতো মিস্টার বাগতির সাথে সাথে থাকে। তাই তারা ভাবছিল যে তারা মিলির সাথে কথা বলে একসাথে মিস্টার বাগতির সাথে দেখা করতে যাবে। এইসব নিয়ে কথা বলছিল, এমন সময় দূরে মিস্টার বাগতিকে দেখা যায়, যে কিনা এক হাতে লাঠি নিয়ে তাতে ভর করে আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিল। তাকে এইভাবে হেঁটে আসতে দেখে কলেজের বাকি স্টুডেন্টরা ভয়ে সেখান থেকে সামনের দিকে চলে যাচ্ছিল। আমরা বুঝতে পারি মিস্টার বাগতি আর কেউ নয় বরং নিসার বাবা। তার এই কড়া স্বভাবের কারণেই তার মেয়ে নিসা মৃত্যুবরণ করেছিল
এখানে আমরা তার হাতে নিসার ওই পুতুলটিকেও দেখতে পাই। এখন দিবারা তার সামনে পড়ে যাওয়ায় মিস্টার বাগদি তাদেরকে 15 মিনিটের মধ্যে তার অফিসে আসতে বলে। একথা বলে মিস্টার বাগদি চলে যায়। এখানে কথা বলার সময় আমিন নিজের কাঁধে একটা দাগ দেখায়, যেটা মিস্টার বাগদি তার লাঠি দিয়ে করেছিল। অর্থাৎ মিস্টার বাগদি এত বড় বড় স্টুডেন্টদের উপরও হাত তুলত। দিবা বলে এ কারণেই হয়তোবা মিস্টার বাগদির স্ত্রী এবং সন্তান মারা গিয়েছে, এমনকি তার মেয়ে তো তার কারণেই নিজেকে শেষ করে দিয়েছিল। তখন পাশ থেকে ফাতে তার কাছে জিজ্ঞাসা করে মিস্টার বাগদির স্ত্রীর সম্পর্কে। তখন দিবা বলে যে মিস্টার বাগদির স্ত্রী একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, যে অ্যাক্সিডেন্টে তাকে বাঁচাতে গিয়েই মিস্টার বাগদির এক পায়ে সমস্যা হয়েছে, যে কারণে এখনো পর্যন্ত তার ওই লাঠি ব্যবহার করা লাগে। তারা এখানে মিস্টার বাগদির স্ত্রীকে নিয়ে মজা করতে করতে উপরের দিকে যাচ্ছিল, তখনই সেখানে দৌড়ে আসে মিলি এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা মিস্টার বাগদির সাথে দেখা করতে গিয়েছে কিনা। দিবা জানায় তারা তার জন্যই অপেক্ষা করছিল। একথা শুনেই মিলি সহ তারা চারজনই দৌড়ে চলে যায় মিস্টার বাগদির রুমে। সেখানে মিস্টার বাগদি তাদের উপর প্রচন্ড রেগেছিল। তার এই 20 বছরের ক্যারিয়ারে তার সাবজেক্টে কেউ কখনো ফেল করেনি, আর এই কারণেই সোমবার থেকে তাদের চারজনকে কলেজ শেষে সে এক্সট্রা ক্লাস করাতে চায়, আর এর জন্য সে সময় নির্ধারণ করে সন্ধ্যা 5:30। তবে মিলি বলে ওঠে এটা তো অনেক দেরি হয়ে যাবে, যার উত্তরে মিস্টার বাগদি আরো বেশি রেগে গিয়ে বলে তাহলে সন্ধ্যা 7টা থেকেই তারা যেন ক্লাসে আসে। ফলে এবার আর কারোর কিছু বলার সাহস থাকে না। 7টার ব্যাপার মেনে নিয়ে তারা তিনজনই সেখান থেকে বেরিয়ে যায়। এমন সময় মিলি লক্ষ্য করে মিস্টার বাগদির ধাক্কায় ওই পুতুলটি নিচে পড়ে গিয়েছে। তাই মিলি নিসার পুতুলটি মিস্টার বাগদির হাতে তুলে দেয় এবং ওই রুম থেকে বেরিয়ে আসে। ওই রাতে আমরা মিলির বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে তার মা সেলাই মেশিনে কাজ করছিল। মায়ের কষ্ট দেখে মিলি তার কাছে এগিয়ে যায় এবং বলে আজ রাতে সেই কাজ করবে। তবে তার মা বলে এইভাবে তাকে কাজে হেল্প করতে গিয়ে মিলির গতবার রেজাল্ট খারাপ হয়েছে, তাই এখন আর সে মিলিকে এইসবের মধ্যে রাখতে চায় না। সে চায় মিলি যেন ভালো রেজাল্ট করে তার বাবাকে গর্ববোধ করা। আমরা জানতে পারি যে তার বাবা অনেক আগেই মারা গিয়েছে। তার মা অনেক কষ্ট করে তার পড়াশোনার খরচ চালায়। মিলি তাকে সবসময় সাহায্য করার চেষ্টা করে, তবে এখন থেকে সে আর তা পারবে না, কারণ এখন থেকে রাতে তার ক্লাস থাকবে। আপনি যদি অবসর সময়ে গেমিং করে থাকেন তাহলে মোস্টবেটে থাকা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম আপনাকে ব্যস্ত রাখবে, আর এই গেমিং এর মাধ্যমে আপনি আসল নগদ পুরস্কারও জিততে পারবেন। এখানে সবথেকে আকর্ষণীয় খেলা হলো প্লিঙ্কো। এই গেমে আপনাদের জন্য রয়েছে বিশেষ চমক। এছাড়া মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ। মোস্টবেটে রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট। এখানে বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করতে পারবেন। আর রেজিস্ট্রেশনের সময় 250টি ফ্রি স্পিন সহ আপনাদের প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড বাংলা ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না। এখনই সাইন আপ করুন মোস্টবেটে এবং আপনার গেমিং অভিজ্ঞতার সাথে সাথে ব্যাংক ব্যালেন্সও বাড়াতে প্রস্তুত হন। লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন এবার মূল গল্পে ফিরে যাওয়া যাক। এদিকে কলেজ হোস্টেলে থাকা দিবাকে তার বাবা ফোন দিয়ে যাচ্ছে না তাই বকাঝকা করছিল, কেননা সে জানতে পেরেছিল দিবা সাইকোলজিতে ফেল করেছে। দিবা এখানে তার বাবার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে এবং বলে সে ভালোভাবে পড়াশোনা করবে। তবে তার বাবা তাকে বকাঝকা করে ফোন কেটে দেয়। বাবা ফোন কাটার সাথে সাথেই দিবা ডিপ্রেশনের ঔষধ খায়, যা থেকে আমরা বুঝতে পারি এই পড়াশোনার স্ট্রেস দিবা নিতে পারছিল না। আজ সন্ধ্যা থেকেই তাদের ক্লাস ছিল। তবে 5টার নাগাদ আমরা মিস্টার বাগদিকে হসপিটালে দেখতে পাই, যেখান থেকে ডক্টর দেখিয়ে ঔষধ নিয়ে মিস্টার বাগদি সময় দেখে যে 5:15 মতো বেজেছে। তাই সে হেঁটে হেঁটেই কলেজের উদ্দেশ্যে রওনা হয়। একটা স্থানে গিয়ে সে রাস্তা পার হতে যাবে, তখনই তার সামনে একটা বাইক চলে আসে, যার ফলে তার কাছে থাকা নিসার ওই পুতুলটি নিচে পড়ে যায়, যেটা সে লক্ষ্য না করে সামনের দিকে এগিয়ে যায়। তবে পরবর্তীতে সে যখন দেখতে পায় রাস্তার মাঝখানে ওই পুতুলটি পড়ে আছে, তখন সে দ্রুত যায় পুতুলটি ওঠাতে। পুতুলটি হাতে নিয়ে দাঁড়াতেই হঠাৎ করে সেখানে একটা ট্রাক চলে আসে এবং খুবই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে মিস্টার বাগদিকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা 7টার সময় কলেজের দৃশ্য দেখতে পাই।
যেখানে 7টা বাজার 5 মিনিট আগেই তারা 4 জন ক্লাসে চলে এসেছিল। রাতের বেলা এই সুবিশাল ক্যাম্পাসের পরিবেশ বেশ থমথমে হয়ে ওঠে। পুরো ক্যাম্পাসে তারা 4 জন বাদে আর কেউ নেই, আছে শুধু সিকিউরিটি গার্ড জয়নাল। এই থমথমে পরিবেশে দিবা আসে মিলির কাছে এবং তার কাছে জানতে চায় মিস্টার বাগদির মেয়ের মৃত্যুর সম্পর্কে। মিলি এত কিছু জানতো না, তার এইসব ব্যাপারে অত বেশি আগ্রহও ছিল না। তারা এইসব নিয়েই কথা বলছিল। অন্যদিকে ফাতে বোর্ডে মিস্টার বাগদির ভয়ানক রূপ আঁকছিল। এভাবেই টাইম পার হতে হতে দেখা যায় রাত 8টা বাজতে চলেছে। তারা বুঝতে পারছিল না মিস্টার বাগদি এত বেশি দেরি কেন করছে। সে তো কখনোই তার ক্লাসে দেরিতে আসে না। এদিকে মিলি মিস্টার বাগদি ভুলে গিয়েছে ভেবে অনেক আগেই তাকে মেসেজ করেছে, অথচ এখনো পর্যন্ত মিস্টার বাগদি তার মেসেজ দেখেওনি। এইসব দেখে আমিরের মনে হয় হয়তোবা মিস্টার বাগদি আজ ক্লাসে আসবে না। এ কারণে সে বেরিয়ে যেতে চাইছিল। বাকিরা নিষেধ করলেও সে শোনে না। সে ক্লাস থেকে বের হতে যাবে, এমন সময় সে দূর থেকে মিস্টার বাগদির লাঠির শব্দ শুনতে পায়, যা শুনে তারা 4 জনই ভীষণ ঘাবড়ে যায়। ফাতে দ্রুত বোর্ডটি ক্লিন করে নিজের বেঞ্চে গিয়ে বসে পড়ে। মিস্টার বাগদি আস্তে আস্তে করে ক্লাসে প্রবেশ করে, যেখানে সে সকলকে উদ্দেশ্য করে প্রথমেই বলে নেয় যে সে যতক্ষণ না পর্যন্ত ক্লাসটি শেষ করছে ততক্ষণ পর্যন্ত কেউ যেন ক্লাসের বাইরে না যায়। এই কথা বলে সে খুব অদ্ভুতভাবে চুপচাপ বসে পড়ে থাকে আর হঠাৎই তাদের দিকে খুবই ভয়ানকভাবে তাকায়, যা দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না যে মিস্টার বাগদি স্যার তাদেরকে বই বের করতে বলছে। তারা বই বের করে প্রস্তুত হয়ে যায়। তখন মিস্টার বাগদি বোর্ডে যায় কিছু লিখতে, তবে অদ্ভুত ব্যাপার হলো সে একটা লাইনের উপরই বারবার দাগ দিচ্ছিল। এরই মাঝে দিবার ফোনে একটা মেসেজ আসে, যেটা দেখার জন্য সে ফোনটি হাতে নিতেই ভয়ে কাঁপতে শুরু করে, কেননা সেখানে লেখা হয়েছিল মিস্টার বাগদির মৃত্যুর সম্পর্কে। তিনি আজ সন্ধ্যা 5:30 নাগাদ অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। যেটা জানার পর দিবা তাদের প্রত্যেককে ইশারা করে গ্রুপ চ্যাট চেক করার জন্য। গ্রুপ চ্যাটের ভেতরে ঢুকেই তারা হতবাক হয়ে যায়। যদি মিস্টার বাগদি সত্যিই মারা গিয়ে থাকে তাহলে তাদের সামনে কে দাঁড়িয়ে আছে, এটাই বোঝার জন্য দিবা ফাতেকে তার মেকআপের আয়নাটা দেয়। ফাতে কলম পড়ে যাওয়ার বাহানায় আয়নাটা দিয়ে মিস্টার বাগদিকে দেখার চেষ্টা করে। এমনিতে মনে হচ্ছিল মিস্টার বাগদি জমিনের উপরই দাঁড়িয়ে আছে, তবে আয়নায় দেখলেই বোঝা যায় যে সে হাওয়ার উপর ভাসছে। এটা দেখে সে খুব ঘাবড়ে যায় এবং বাকিদেরকেও জানায় যে তাদের সামনে দাঁড়িয়ে আছে মিস্টার বাগদির আত্মা। এই কথা বলার সাথে সাথেই মিস্টার বাগদি তাদের দিকে ঘুরে তাকায়। ওই সময় দিবা তার দিকে তাকাতেই দেখতে পায় আশেপাশের লাইটগুলো ফ্লিকার করছে এবং মিস্টার বাগদির মুখ ধারণ করেছে ভয়ঙ্কর আকৃতি, যা দেখে দিবা এত বেশি ভয় পেয়ে যায় যে সে আর কোনো কিছু না ভেবে চিৎকার করতে করতে এক দৌড়ে এই ক্লাস থেকে বেরিয়ে যায়। তবে তখন বাকিরা মিস্টার বাগদিকে স্বাভাবিকই দেখছিল, যে কারণে তারা ভয় পেয়ে বের হয় না। তবে তারা বাহানা বানিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায় যে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই তারা বাড়ি ফিরে যাচ্ছে। তখন মিস্টার বাগদি তাদের পেছন থেকে ডাক দেয় এবং জিজ্ঞাসা করে যে অনেক দেরি হয়ে গিয়েছে নাকি তারা বুঝতে পেরে গিয়েছে। একথা বলতেই ফাতে সাহস করে আস্তে আস্তে করে পিছে ফিরে তাকায়। তখনই সে যা দেখতে পায় তা তার রুহ কাঁপিয়ে দেয়। মিস্টার বাগদি ধারণ করেছে বিশাল আকৃতি, যা দেখে ফাতেও এবার ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তার পিছু পিছু আমির এবং মিলিও দৌড়ে যায়। তাদেরকে পেছন থেকে ডাকতে থাকে মিস্টার বাগদি। এদিকে বাইরে আমরা দেখতে পাই দিবা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছে, তবে সিকিউরিটি গার্ড তো তাদের কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে বলে যে তারা মুসলিম হয়ে এমন ব্যাপারে কিভাবে বিশ্বাস করতে পারছে। দিবা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল, তবে বাকিরা বুঝতে পারছিল যে এটা তারা যতই বলুক না কেন কেউই বিশ্বাস করবে না। তখন সিকিউরিটি গার্ড তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কি তার সাথে মিস্টার বাগদির জানাজায় যেতে চায় কিনা। এতে তারা রাজি হয়ে যায়। তার সাথে তারা গিয়ে পৌঁছায় বাগদির বাড়িতে, যেখানে 2 জন মহিলার কথা থেকে মিলি জানতে পারে যে মিস্টার বাগদির মুখ থেতলে গিয়েছে আর তার এই মৃত্যুতে তার মা একেবারেই ভেঙে পড়েছে। যাই হোক, এখন তারা 3 জন আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করে, যেখানে মিস্টার বাগদির লাশ রাখা ছিল। তারা তার পাশে গিয়ে বসে। মিলি সেখানে বসে আশেপাশে থাকা মিস্টার বাগদি এবং নিসাদ ছবি দেখছিল। এমন সময় হঠাৎই বাতাসের কারণে মিস্টার বাগদির মুখের উপর থাকা কাপড়টি সরে যায়। তার এই থেতলে যাওয়া বিভৎস রূপ ফাতে একদমই সহ্য করতে পারছিল না। এরই মাঝে আরেকজন মহিলা এসে তার মুখ ঢেকে দেয়।
ওই জায়গায় আমরা মিস্টার বাগদির মাকেও দেখতে পাই। পরদিন সকাল থেকে যথারীতি কলেজ শুরু হয়। আমরা জানতে পারি গতরাতের ঘটনা সকলের মাঝে ছড়িয়ে গিয়েছে, যে কারণে তাদের প্রিন্সিপাল গীতা, মিলি, দিবা, আমির এবং ফাতেকে নিজের রুমে ডাকে এবং তাদেরকে বলে যে তারা এইসব রুমার কেন ছড়াচ্ছে। একেই তো জীবিত থাকাকালীন মিস্টার বাগদি একজন ভালো শিক্ষক হিসেবে পরিচিত ছিল না, এখন তো সে মারা গিয়েছে। সে মারা যাওয়ার পরও তারা তার নামে এই ধরনের কথাবার্তা কেন ছড়াচ্ছে। আগামীকাল থেকে মিস্টার বাগদির এক্সট্রা ক্লাসগুলো গীতাই করাবে, তাই মিস্টার বাগদিকে নিয়ে তারা যেন কোনো রকম গুজব না ছড়ায়। দিবা এখানে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে যা দেখেছে তা সত্যি দেখেছে, তবে বাকিরা চুপ ছিল। মিলে দিবাকেও চুপ করতে বলে, আর এরপর ম্যামের কথা মেনে তারা বেরিয়ে আসে। ওই রাতে আমরা গীতা ম্যামের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ফ্রিজ থেকে খাবার বের করার সময় হঠাৎই পেছন থেকে মিস্টার বাগদির কণ্ঠ ভেসে আসে, যেখানে সে বলছিল যে তার স্টুডেন্টকে তার কাছ থেকে নিয়ে না নিতে। খালি চোখে পেছনে তো কাউকেই দেখা যাচ্ছিল না, তবে ফ্রিজের রিফ্লেকশনে দেখা যায় যে সেখানে বসে আছে মিস্টার বাগদি। এটা দেখে গীতা একটু ঘাবড়ে যায়, তাই সে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইছিল। এমন সময় পেছন থেকে আবারও বলে ওঠে যে আমার স্টুডেন্টরা আমার রেসপন্সিবিলিটি। যা শুনে পিছে ফিরলে এবার গীতা দেখতে পাই টেবিলের উপর পড়ে আছে মিস্টার বাগদির লাশ, যা কিনা আস্তে আস্তে উঠে বসছে। তখনই মিস্টার বাগদির আত্মা তার পেছনে চলে আসে। গীতা ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এমন সময় সে মিস্টার বাগদিকে তার পাশ দিয়ে হেঁটে যেতে দেখতে পায়, যা দেখে সে ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই ধাক্কা লাগার ফলে একটা বুকশেলফ এসে পড়ে তার উপর এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার ছেলে সেখানে দৌড়ে চলে আসে এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। দৃশ্য চলে যায় কলেজ ক্যাম্পাসে, যেখানে দুজন স্টুডেন্টের সাথে দেখা করে মিলি এবং দিবা জানতে চাইছিল যে মিস্টার বাগদির পরিবারের অন্য কেউ বেঁচে আছে কিনা। জানাজার সময় বাড়িতে থাকা ছবি দেখে মিলি জানতে পেরেছিল মিস্টার বাগদি তার মেয়ে এবং মায়ের সাথে ওই বাড়িতে থাকত, তবে তার মা অথবা অন্য কোনো রিলেটিভের নাম্বার সে কোথাও খুঁজে পাচ্ছিল না। এই ব্যাপারে কথা বলতে বলতে দিবা বাইরের দিকে বেরিয়ে আসে। তখনই হঠাৎ করে তার পেছনে আমরা মিস্টার বাগদিকে দেখতে পাই। সেখানকার লাইটগুলো ফ্লিকার করছিল। তার হাতে থাকা ছড়িটি নিচে পড়ে যায়, যা দেখে দিবা দৌড়ে পালিয়ে যায়। তাকে এইভাবে পালাতে দেখে মিলিও বেরিয়ে আসে, তবে সে সেখানে কাউকেই দেখতে পায় না। তাই তো সে মায়াকে সামলানোর জন্য তার পিছু পিছু ছুটতে থাকে। অন্যদিকে মিস্টার বাগদির আত্মা সমানে দিবার পিছু করছিল। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই দিবার পেছনে চলে আসে ওই আত্মা, যার ফলে দিবা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং গৌড়ে পড়ে সিঁড়ি দিয়ে। সেখানে মিলি, আমির এবং ফাতের সাথে ছুটে আসে আরিফ নামের আরেকজন ছেলেও। আরিফি এখানে তাদেরকে গীতা ম্যামের ব্যাপারে জানায় যে সে এখন কোমায় আছে। তার কথা শুনে তারা যায় গীতা ম্যামের সাথে দেখা করতে। সেখানে তার কন্ডিশন বেশ ক্রিটিক্যাল ছিল, তাই তারা ঠিক করে নিজেদেরকে ওই আত্মার কাছ থেকে বাঁচাতে তারা দোয়া কালামের ব্যবস্থা করবে, যাতে করে মিস্টার বাগদির আত্মা শান্তি পায়। এর জন্য তারা কলেজের অন্য একজন টিচারের কাছে অনুমতি নিতে যায়, যেখানে টিচার তাদেরকে জিজ্ঞাসা করে দিবা বাদে আর কে কে মিস্টার বাগদির আত্মা দেখেছে। ফাতে হাত উঁচু করলেও বাকি দুজন বেশ ইতস্তত বোধ করছিল। পরবর্তীতে সিকিউরিটি গার্ডের কথাই তারা স্বীকার করে নেয় যে হ্যাঁ, মিলি এবং আমিরও মিস্টার বাগদির আত্মা দেখেছে। এখন ওই টিচার তাদেরকে দোয়া অনুষ্ঠানের পারমিশন তো দিয়ে দেয়, তবে সে এটাও বলে যে সে আত্মায় বিশ্বাস করে না। এই সব কিছু আসলে মস্তিষ্কের খেল, তাই তারা যেন এই দোয়া অনুষ্ঠান হাতে গোনা কয়েকজন স্টুডেন্টকে নিয়েই করে। কলেজের বাকি স্টুডেন্টরা যেন এই ব্যাপারে জানতেও না পারে। ওই রাতে আমরা দিবাকে দেখতে পাই, যার অবস্থা টেনশনে আরো বেশি খারাপ হয়ে উঠছিল। তাই সে দ্রুত মেডিসিন নিতে শুরু করে। তার কানে শুধুমাত্র মিস্টার বাগদির কথাগুলোই বাজছিল, যে কণ্ঠস্বর হঠাৎই থেমে যায়। শোনা যায় বাইরে থেকে মিস্টার বাগদির লাঠির শব্দ শোনা যাচ্ছে। এটা শুনে দরজার কাছে এগিয়ে যায় দিবা। এমন সময় ওই ঘরে চলে আসে মিলি। মিলি মূলত দিবাকে দোয়া অনুষ্ঠানের জন্য ডাকতে এসেছিল। এখন তারা দুজন বাকিদের সাথে জয়েন করে ওই কলেজের ক্যাম্পাসে, যেখানে সকলে দোয়া পড়ছিল। এরই মাঝে হঠাৎ করে লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। কলেজের পরিবেশ বেশ থমথমে হয়ে ওঠে। তবে এই ভারী ভাব শুধুমাত্র ওই চারজনই বুঝতে পারছিল। সেই সাথে তারা পেছন থেকে একটা ছায়ার মতো অবয়ব দেখতে পায়, যেটা ছিল মিস্টার বাগদির। সে তাদের পেছন থেকে হেঁটে সামনে যায়, যেখানে তার শরীর থেকে অনেক বেশি রক্ত পড়ছিল।
এই দৃশ্য দেখে দিবা চোখ বন্ধ করে নেয়। তারা বুঝতে পারছিল না যে এই সব কিছু তাদের সাথে কেন হচ্ছে, মিস্টার বাগদির আত্মা তাদের কাছ থেকে কি চাচ্ছে। দিবার মনে হয় তারা ওই রাতে ক্লাসরুম থেকে বের হয়ে ভুল করেছিল, কেননা মিস্টার বাগদি তার মেয়ের ক্ষেত্রেও সেম করত। পড়া শেষ না হওয়া পর্যন্ত তাকে রুমে আটকে রাখা হতো, আর যেদিন সে রুম থেকে বের হয়েছিল সেদিনই ছিল তার শেষ দিন। এই সব কিছু নিয়ে তারা কথা বলছিল, এমন সময় মাইকে কণ্ঠ শোনা যায়। মিস্টার বাগদি একে একে করে তাদের 4 জনের নাম নেয়, যা অন্য কেউ শুনতে পারছিল না। তাই তো সকলে সেখান থেকে কথা বলে চলে যায়। এটা দেখে তারা ভীষণ ঘাবড়ে যায়। মিস্টার বাগদি বারবার মাইকে বলতে থাকে পড়তে বসতে, যা শুনে এবার দিবা কাঁদতে শুরু করে এবং বলতে থাকে যে সে মরতে চায় না। এখন ওই রাতে বাড়িতে ফিরে মিলি তার মায়ের সাথে কথা বলে যে কোনো আত্মা কেন এই পৃথিবীতে আটকে পড়ে। তার মায়ের মতে এটা কোনো আত্মা নয়, বরং কোনো মানুষের কারিন জিন, যে কিনা মৃত্যুর 40 দিন পর্যন্ত এই পৃথিবীতেই ঘোরাঘুরি করে তার অপূর্ণ কিছু উদ্দেশ্য সফল করার জন্য। মিলি ভাবতে থাকে যে মিস্টার বাগদির অপূর্ণ ইচ্ছা কি হতে পারে। তখন সে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে যে নিসা যখন মারা গিয়েছিল তখন সে একদমই চুপচাপ ছিল, এমনকি মানুষ যেটা বলেছে সেটাই সে মেনে নিয়েছে। অর্থাৎ নিসা যে নিজেকে নিজে শেষ করে দিয়েছে এই ব্যাপারেও সে কোনো রকম মুখ খোলেনি। এটা পড়ে মিলির মনে পড়ে যায় মিস্টার বাগদির সাথে দেখা হওয়া সেই প্রথম দিনের কথা। ওই দিন তাদের নবীনবরণ অনুষ্ঠান ছিল, সবাই ফানি ওয়েতে সেজে গিয়েছিল, যেখানে একটা ছেলের ধাক্কা লাগায় মিস্টার বাগদির বই পড়ে যায়। সেখানে ছুটে আসে মিলি এবং তাকে ওই বইটি উঠাতে সাহায্য করে। এখানে মিলির ব্যাগে একটা ছোট্ট টেডি বিয়ার ছিল, যা দেখে মিস্টার বাগদির ওই দিন নিশার কথা মনে পড়ে যায়। এ কারণেই হয়তো বা মিলিকে সে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসাবে রেখেছিল, নিজের কাছাকাছি রাখার জন্য। এই ব্যাপারটা মিলিও অনুভব করতে পারে। দৃশ্য চলে যায় ফাতের কাছে। দিবার মতো ফাতে এবং আমিরও হোস্টেলেই থাকতো, তাদের রুম পাশাপাশিই ছিল। ফাতে তার রুমে বসে কমিক পড়ছিল, তখনই সেখানে আমির আসে এবং অদ্ভুতভাবে দেওয়ালের কাছে গিয়ে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। ফাতে প্রথমে এই ব্যাপারে গুরুত্ব দেয় না। এমন সময় ওই পুরো ফ্লোরের কারেন্ট চলে যায়। কি হলো এটা দেখার জন্য ফাতে বাইরে বের হতে যাবে, এমন সময় রুমের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। ফলে ফাতে এবার ভয় পেয়ে যায়। সে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমিরকে খুঁজতে থাকে, তবে আমির তো তার ঘরের কোথাও ছিল না, যা দেখে সে একটু অবাক হয়। এমন সময় সে দেখতে পায় জানালার কাছে রয়েছে মিস্টার বাগদির কারিন জিন, যা কিনা দেখতে দেখতে বিরাট আকার ধারণ করে ফেলে। দৃশ্য চলে যায় আমিরের কাছে। আমির তখন নিজের ঘরে মোমবাতি জ্বালাচ্ছিল, তবে সেটি জ্বালিয়ে সরতেই আপনা আপনি সেটা নিভে যায়, যা দেখে আমির বুঝতে পারে যে পরিবেশ থমথমে হয়ে উঠেছে। তাই সে তখনই রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে রুমের দরজা তো লক হয়ে গিয়েছিল, ফলে সে বের হতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই হঠাৎ করে তার সামনে থাকা একটা বই হাওয়ায় ভাসতে শুরু করে। আশপাশ থেকে অনেকগুলো বই তাকে আঘাত করতে থাকে। এরই মাঝে তার হাত থেকে তার ফোনটিও পড়ে যায়, যেটা সে বেডের নিচে থেকে নিচ্ছিল। এমন সময় সে অনুভব করতে পারে তার পাশেই রয়েছে মিস্টার বাগদি। উপরে তাকাতেই মিস্টার বাগদির আত্মা তার উপর লাঠি দিয়ে আঘাত করতে যায়, যা দেখে সে ভয় কাঁপছিল। এমন সময় সেখানে চলে আসে ফাতে। ফাতে আসা মাত্রই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তারা দুজন দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই এবার ওই জিন পড়ে গিয়েছিল দিবার পেছনে, ফলে দিবা নিজের রুম ছেড়ে দৌড়ে পালাতে শুরু করে। তখনও তার কানে মিস্টার বাগদির ওই কথাগুলোই বাজছিল। সে নিচে গিয়ে দেখতে পায় হোস্টেলের দরজা বন্ধ, যে কারণে সে বাইরে বের হতে পারে না। ফলে সে উল্টা দৌড়াতে শুরু করে, তবে সে যেখান থেকেই দৌড়ে যাচ্ছিল সেখানকার লাইটই বন্ধ হয়ে যাচ্ছিল। সে কোনো মতে নিজের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়, তবে পর মুহূর্তে চোখ মেলতেই সে দেখতে পায় সে তো আবারও বাইরে চলে এসেছে, তাও আবার একদমই উপরের ফ্লোরে। সে এতে করে ঘাবড়ে যায়। এমন সময় তার সামনে চলে আসে মিস্টার বাগদির ওই জিন। একদিক থেকে নয়, বরং তিন দিক থেকে তার সামনে আসায় দিবা এত বেশি ঘাবড়ে যায় যে সে আর ব্যালেন্স করতে পারে না। ওইখান থেকে নিচে পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে ঠিক একই রকম করে যেভাবে নিসার মৃত্যু ঘটেছিল। এদিকে এই ব্যাপারে কিছু না জানা মিলি চলে গিয়েছিল মিস্টার বাগদির বাড়িতে। প্রথমে সে দরজা খোলার চেষ্টা করে, তবে এতে সফল না হয়ে সে জানালা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎই মিস্টার বাগদির একটা ছবি নিচে পড়ে যায়। তখনই তার কাছে কল আসে আমিরের, যেখান থেকে মিলি দিবার ব্যাপারে জানতে পারে।
সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে দিবার কাছে। বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে মিলি একেবারেই ভেঙে পড়েছিল। তাই তো আমির এবং ফাতের সাথে সে চলে যায় দিবার রুমে। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় যখন সে জানতে পারে দিবার কাছে ছিল ডিপ্রেশনের ঔষধ। তাদের ভীষণভাবে আফসোস হতে থাকে যে তারা কেন দিবার কথা শোনেনি, তারা কেন দিবার দিকে বিশেষভাবে খেয়াল রাখেনি। মিলি এখানে দিবার এনজাইটিতে আঁকা কিছু আঁকিঝুঁকি দেখতে পায়, যেখানে দিবা মিস্টার বাগদির ওই লাঠি এঁকেছিল। ফাদের মনে হচ্ছিল তারা ওই ক্লাসরুম থেকে ওই রাতে বের হয়ে নিজেদের ওপর অভিশাপ ডেকে এনেছে। এরই মাঝে আমির দিবার বাবাকে ফোন দিয়ে তার মৃত্যুর ব্যাপারে জানায়, যা শুনে দিবার বাবা কাঁদতে থাকে। ফাদের মতে তাদের এখনই কিছু একটা করা উচিত। হতে পারে দিবা মিস্টার বাগদির আত্মাকে দেখে ভয়ে নিজেকে শেষ করে দিয়েছে। তবে মিলির এমনটি মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল যে দিবা নিজেকে নিজে শেষ করে দেয়নি, কেননা তার মৃত্যু ওই একই রকম ভাবে হয়েছে যেভাবে মিস্টার বাগদির মেয়ে নিসার হয়েছিল। হতে পারে মিস্টার বাগদির কারিন যিনি তাকে খুন করেছে। যা শুনে এবার ফাতে আরো বেশি টেনশনে পড়ে যায় যে নিশ্চয়ই এবার একে একে তাদের পালা। তাকে এখানে আমির শান্ত করার চেষ্টা করে। ফাতের মতে এই মুহূর্তে তাদেরকে সাহায্য করতে পারবে একমাত্র গীতা, কেননা সেই ওই জিনের সম্মুখীন হয়েছে। তবে মিলির ধারণা ভিন্ন ছিল। সে মিস্টার বাগদির বাড়িতে যেতে চাইছিল, যাতে করে সেখান থেকে সে কিছু খুঁজে বের করতে পারে, কেননা প্রমাণ ব্যতীত কেউ তাদের কথা বিশ্বাস করবে না। তাদের এই সকল কথা দূর থেকে আরিফও শুনে নেয়, তবে সে তখনই কিছু বলে না। তারা তিনজন গিয়ে পৌঁছায় মিস্টার বাগদির বাড়িতে। সেখানে তারা জোরপূর্বক বাড়ির দরজা খোলে। ভেতরে প্রবেশ করে মিলি চলে যায় নিসার ঘরে, যেখানে সে নিসার ডায়েরি দেখে। সেখানে নিসা লিখেছিল যে সে তার বাবাকে অনেক ভালোবাসে, আবার তাকে ঘৃণাও করে। যার নিচে মিস্টার বাগদি লিখেছিল যে সে নিজেও নিজেকে ঘৃণা করে। তার পাশে ছিল মিস্টার বাগদির লেখা একটা চিঠি, যেখানে লেখা ছিল যে ওই অ্যাক্সিডেন্টে মিস্টার বাগদি তার স্ত্রীকে বাঁচাতে নয়, বরং নিসাকে বাঁচাতে গিয়ে পঙ্গু হয়েছিল। আর এতে তার কোনো ক্ষোভ নেই, কেননা নিসা তার সাথে আছে। তবে এখন নিসাও তাকে ছেড়ে চলে গেল। এই কষ্ট সে কিভাবে সহ্য করবে? এই কথা দ্বারা আমরা বুঝতে পারি মিস্টার বাগদি তার মেয়ে নিসাকে কতটা ভালোবাসত। তাকে হারিয়ে সে কতটা ভেঙে পড়েছিল। ওই সময় হঠাৎই মিলির উপর একটা হাওয়া বইতে দেখা যায়, যা অনুভব করে মিলি নিজে অনেকটা ঘাবড়ে যায়। সে বাইরের দিকে চলে আসছিল, এমন সময় সে সেখানে নিসার পুতুলটি দেখতে পায়, যার পাশে ছিল কয়েকটা পার্সেল। সেই পার্সেলের ছবি তুলে নেয়। অন্যদিকে আমিরও তার আশেপাশে মিস্টার বাগদির ওই জিনের উপস্থিতি টের পায়। সে আয়নার রিফ্লেকশনে ঠিক নিজের পেছনে মিস্টার বাগদিকে দেখতে পায়, তবে তাকে খালি চোখে দেখা যাচ্ছিল না। এদিকে ফাতে সেখানে খুঁজে পায় একটা ফোন। এমন সময় তার পাশে খুব অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকা মিলি তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি খুঁজে পেয়েছে। উত্তর দিতেই ফাতের একটু সন্দেহ হয়। সে তার দিকে লাইট ঘোরাতেই সে ভীষণভাবে ঘাবড়ে যায় এবং একটি টেবিলের পেছনে এসে লুকিয়ে পড়ে। কিছু সময় পর সেখান থেকে উঠতেই সে নিজের সামনে মিস্টার বাগদির ওই জিনকে দেখতে পায়, যাকে দেখে সে ভয়ে এক দৌড়ে মিস্টার বাগদির বাড়ি থেকে বেরিয়ে আসে। তার পিছু পিছু আসে আমির এবং মিলিও। এদিকে ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল আরিফ। আরিফ তাদেরকে এখানে দেখে ভীষণভাবে রেগে যায় যে তারা এখানে কেন এলো। উত্তরে মিলি জানায় মিস্টার বাগদির কোনো আত্মীয়ের অ্যাড্রেসের জন্যই তারা এখানে এসেছে, যেটা সে আরিফের কাছে চেয়েছিল। তবে আরিফ তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারেনি। আরিফ এখানে তাদেরকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তার মতে তারা শুধু শুধু মিস্টার বাগদির নাম খারাপ করছে। প্রিন্সিপাল গীতার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকেই সে ডিপ্রেশনে ছিল। সে অনেক উল্টোপাল্টা জিনিস দেখত, যে রোগের ঔষধ ওই রাতে শেষ হয়ে গিয়েছিল। এ কারণেই সেদিন সে ওই উল্টোপাল্টা জিনিস দেখেছিল। তার ছেলেই তাকে এই ব্যাপারে জানিয়েছে। সেই সাথে দিবা তো ছিলই ডিপ্রেশনের রোগী। একথা বলতেই ফাতে অনেক বেশি রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন মিলি আরিফকে উদ্দেশ্য করে বলে যে সে যদি তাদেরকে সাহায্য করতে না পারে তাহলে অন্তত পক্ষে সে যেন তাদের পথের বাধা হয়ে না দাঁড়ায়। একথা বলে সে আরিফকে সেখান থেকে চলে যেতে বলে। আরিফ সেখান থেকে চলে যাওয়ার পর তারাও নিজ নিজ ঘরে ফিরে আসে, যেখানে ফাতে একা রুমে বসে তার বন্ধুদের ছবি দেখছিল এবং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। এমন সময় হঠাৎই টেবিলের উপরে থাকা একটা কমিক বইয়ের পাতা উল্টাতে শুরু করে, যা দেখে ফাতে তার দিকে এগিয়ে যায়। সেখানে সে এই বইয়ে নিজের পাশাপাশি মিস্টার বাগদিকে দেখতে পায়, যার এই ভয়ানক চেহারা দেখে সে ভয়ে ঘাবড়ে ওঠে।
অন্যদিকে ওই সময় আমরা আমিরকে দেখতে পাই, যে কিনা নিজের হোস্টেল রুমে প্রবেশ করার চেষ্টা করছিল, তবে দরজা কিছুতেই খুলছিল না। এমন সময় সে দেখতে পায় মিস্টার বাগদির ওই লাঠিটি একা একা তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে ফাতে অনেক বেশি ঘাবড়ে যায়। সে দরজা খোলার আপ্রাণ চেষ্টা করেও পারে না। হঠাৎই সে দেখতে পায় ওই লাঠি সেখানে নেই। তখনই ঠিক তার পেছনে মিস্টার বাগদির ওই জিন এসে তার গলায় লাঠি আটকে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। তবে পরক্ষণেই আমির দেখতে পায় সে তো দরজার সামনে দাঁড়িয়ে আছে। এমন কিছুই হয়তো বা তার সাথে হয়নি। দৃশ্য চলে যায় মিলির কাছে, যে কিনা নিজের বাড়িতে নামাজের জন্য প্রস্তুত হচ্ছিল। নামাজ আদায় শেষে সালাম ফেরাতেই সে দেখতে পায় নিসার ওই পুতুলটি তার ডান পাশে রাখা আছে। তবে পরবর্তীতে বাম পাশে সালাম ফেরাতেই সে দেখতে পায় পুতুলটি বাম পাশে, যা দেখে এবার মিলি একটু ঘাবড়ে যায়। তখনই সেখানকার দরজাটি আপনা আপনি খুলে যায়। মিলি এতে করে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় কিছু আওয়াজ শুনে সে বাইরের দিকে বেরিয়ে আসে। সে দেখতে পায় তার মায়ের সেলাই মেশিনটি আপনা আপনি চলছে। সে এখানে বারবার মিস্টার বাগদির কণ্ঠস্বর শুনতে পারছিল, যে কিনা তাকে পড়তে বসতে বলছিল। সে দেখতে পায় জানালার বাইরে মিস্টার বাগদি দাঁড়িয়ে আছে, তবে পর মুহূর্তেই সে গায়েব হয়ে যায়। তাই তো পরদিন সকালে কলেজে এসে তারা 3 ফ্রেন্ড গতরাতের অভিজ্ঞতার ব্যাপারে কথা বলতে থাকে। এই সকল ঘটনায় ফাতে একেবারেই অধৈর্য হয়ে পড়েছিল, কেননা মিলি চাইছিল মিস্টার বাগদির কথা মতো আজ সন্ধ্যা 7টায় তারা 3 জনই ক্লাসে যাবে, কারণ তার মতে ওই ক্লাস থেকে বের হওয়ার কারণেই এই অভিশাপ তাদের উপর লেগেছে। তবে এতে একদমই সম্মত হয় না ফাতে। এই নিয়ে আমির এবং ফাতের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মিলি মাঝে চলে আসে এবং ফাতেকে দিবার কথা বলে রাজি করায়। এখন ওই দিন সন্ধ্যা 7টার দিকে তারা পৌঁছে যায় ক্লাসরুমের কাছে। তবে ক্লাসরুমে প্রবেশ করার আগে মিলি তাদেরকে সাবধান করে দেয় যে একবার ভেতরে প্রবেশ করলে কিছুতেই বাইরে বের হওয়া যাবে না। এই শর্ত মেনে তারা 3 জন ভেতরে প্রবেশ করে যে যার বেঞ্চে বসে পড়ে। এমন সময় মিস্টার বাগদির লাঠির আওয়াজ শোনা যায়। লাইট ফ্লিকার করতে শুরু করে। জানালার অপাশে মিস্টার বাগদিকে দেখা গেলেও সে যখন হেঁটেই ক্লাসরুমে প্রবেশ করে তখন আর তাকে দেখা যায় না। অদৃশ্য শুধুমাত্র আওয়াজ শোনা যায়। সেখানে আসার পর মিস্টার বাগদি একটা চক তুলে নেয় এবং বোর্ডে লেখে বিহেভিয়ার মডিফিকেশন। এই সাবজেক্টের উপরই সে তাদেরকে আজ পড়াবে। মিস্টার বাগদিকে তো কেউই দেখতে পারছিল না, তবে তাকে অনুভব করতে পারছিল। সে একে একে আমির, মিলি এবং ফাতের কাছে যায়। তবে ফাতে চোখ মেলতে মিস্টার বাগদির ভয়ানক চেহারা দেখতে পায়, যা দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। ভয়ে এক দৌড়ে ক্লাসরুম থেকে বাইরে চলে যায়। আমির এবং মিলি তাকে ডাকতে থাকে, তবে সে শোনে না। এমন সময় মিলির কাছে একটা নোটিফিকেশন আসে, যেখানে আরিফ তাকে জানিয়েছিল মিস্টার বাগদির একমাত্র আত্মীয়ের ব্যাপারে, যে কিনা তার মা নূরজাহান ছিল। আরিফ তাদের কাছে নূরজাহানের অ্যাড্রেসও দিয়েছিল, যা পাওয়া মাত্রই আমির তখনই বেরিয়ে যেতে চায় নূরজাহানের সাথে কথা বলতে। যদিও মিলি তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এই মুহূর্তে ক্লাস থেকে বের হওয়া ঠিক হবে না, তবে এটাও সত্য যে যত তাড়াতাড়ি তারা নূরজাহানের সাথে দেখা করবে তত তাড়াতাড়ি তারা এর সলিউশন পাবে। একথা শুনে মিলিও তার কথা মেনে নেয়। তারা দুজনই বেরিয়ে পড়ে নূরজাহানের সাথে দেখা করতে। এদিকে দৌড়াতে দৌড়াতে ফাতে নিচে পড়ে যায়। সে লক্ষ্য করে সে একটা ক্লাসরুমের ভেতরে ঢুকে পড়েছে, যার দরজা কিছুতেই সে খুলতে পারছিল না। ফলে সে ওই ক্লাসরুমের ভেতরেই আটকে পড়ে। অন্যদিকে আমির এবং মিলি গিয়ে পৌঁছায় নূরজাহানের বাড়িতে। সেখানে নূরজাহান জানায় যে মিস্টার বাগদি সারা জীবন নিসার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে গিয়েছে। একথা শুনে মিলি প্রশ্ন করে যে তাহলে কি সে দায়ী ছিল না? উত্তরে নূরজাহান জানায় যে ওই দিন নিসা নিজেকে নিজে শেষ করে দেয়নি, বরং সে তো দরজা খোলা পেয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল, যেখানে তার দাদি অর্থাৎ নূরজাহান লুকিয়ে তাকে কিছু বিস্কিট খেতে দিয়েছিল। সে লুকিয়ে সেগুলোই খাচ্ছিল। এমন সময় হঠাৎই তার অ্যাপলেপসি শুরু হয়। এর ফলে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং ব্যালকনি থেকে নিচে পড়ে যায়। নূরজাহান তখন সেখানেই ছিল, তাই সে খুব ভালো করেই জানে যে নিসা সেদিন নিজেকে নিজে শেষ করে দেয়নি। তবে বাগদি মনে করত তার কারণেই নিসা মারা গিয়েছে, এ কারণে সে মুখ খোলেনি। সে চাইছিল সকলে যাতে তার মেয়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে, এটাই হবে তার শাস্তি। আর ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত মিস্টার বাগদি কোনোদিনও স্বাভাবিক জীবন কাটাতেই পারেনি। দৃশ্য চলে যায় ফাতের কাছে। ফাতে তখন ওই ক্লাসরুমে বসেছিল। একটা চক আপনা আপনি বোর্ডে মিস্টার বাগদির প্রতিচ্ছবি আঁকতে থাকে। কিছু সময়ের ভেতরই ওই প্রতিচ্ছবির মধ্য দিয়ে দেওয়াল ভেঙে বেরিয়ে আসে মিস্টার বাগদি এবং ঝাঁপিয়ে পড়ে ফাতের উপর।
ফাতে এটা দেখে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তার পিছু করছিল বাগদির কারিন জিন। এভাবেই কিছু দূর যেতেই ফাতে নিজের সামনে মিস্টার বাগদিকে দেখতে পায়, যে কিনা মুহূর্তের মধ্যে বিরাট আকার ধারণ করে আর এরপর তার দিকে এগোতে থাকে। ফাতে আবারও দৌড়ে পালাতে থাকে, তবে সে যেদিকেই যাচ্ছিল সেদিকেই বাগদি চলে আসছিল। সে এতে করে পায়ে প্রচণ্ড আঘাত পায়। এমন সময় বাগদি তাকে ফেলে তার পা ধরে টেনে নিয়ে যায় কোনো একদিকে। অন্যদিকে আমির এবং মিলি বুঝতে পেরেছিল যে কেন মিস্টার বাগদির কারিন জিন তাদের পেছনে পড়ে আছে। নিসার মৃত্যুর পর থেকে মিস্টার বাগদি পড়ানোর ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হয়ে উঠেছিল। তার জীবন শুধুমাত্র এই পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর এই 20 বছরের মধ্যে শুধুমাত্র আমির, দিবা, ফাতে এবং মিলিই ছিল যারা কিনা ফেল করেছে। এ কারণেই হয়তোবা তাদের এই ফেলের দায়ভার মিস্টার বাগদি কিছুতেই নিতে পারছে না। তাই তো তারা দ্রুত বেরিয়ে পড়ে ফাতেকে বাঁচানোর জন্য। ক্লাসরুমে প্রবেশ করেই তারা দেখতে পায় ফাতে হাওয়ায় ভেসে আছে। অন্যদিকে ফাতের মনে হচ্ছিল তাকে গলায় দড়ি দিয়ে উপর থেকে ঝুলিয়ে রেখেছে মিস্টার বাগদি, তাও আবার কলেজের বাইরে। কোনো মতে ফাতের জীবন বাঁচিয়ে তাকে নিচে নামিয়ে আনে তারা। আর এরপর তারা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় আচমকা সেখানে মিস্টার বাগদি চলে আসে, যে কিনা তার লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে থাকে। তবে মিলি সেখানে মিস্টার বাগদিকে দেখতে পারছিল না। সে তো দেখে আমির নিজেই নিজেকে আঘাত করছে। সে ওই লাঠির ধারালো অংশ দিয়ে নিজের শরীর নিজেই কেটে দিচ্ছে, যা দেখে মিলি তাকে আটকাতে গেলে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় ওই জিন। আর এরপর সে চলে যায় ফাতের কাছে। ফাতেকে টেনে নিয়ে আসে আমিরের কাছে। হুশ ফিরতেই তারা দুজন একে অপরকে মিস্টার বাগদির রূপে দেখতে পারছিল, যার ফলে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তাদের মনে হচ্ছিল তারা মিস্টার বাগদির জিনের সাথে লড়াই করছে, তবে তারা তো একে অন্যের সাথে লড়াই করছিল। এদিকে মিস্টার বাগদির ওই জিন গিয়েছিল মিলির কাছে। মিলি এখানে তার ব্যাগে থাকা নিসার ওই পুতুলটি খুঁজে বের করার চেষ্টা করে, তবে সেটা সে ব্যাগের ভেতরে পায় না। তখন মিস্টার বাগদি তার গলার কাছে ওই লাঠি দিয়ে তাকে উপরে উঠিয়ে ফেলে। মিলি বারবার বলতে থাকে যে তার মেয়ে নিসার মৃত্যুর জন্য সে কিছুতেই দায়ী নয়। এক পর্যায়ে মিস্টার বাগদি তাকে ছেড়ে দেয়। তখনই মিলি লক্ষ্য করে যে আমির এবং ফাতে একে অন্যের সাথে লড়াই করছে। আমির তো ফাতের মধ্যে একটা কাঠের টুকরো ঢুকিয়েই দিয়েছিল, যা দেখে মিলি দৌড়ে যায় তাকে আটকাতে। তবে ওই জিনের বসে থাকা আমির তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়, যার ফলে কাচের দরজা ভেঙে সে বাইরে গিয়ে পড়ে। এতে করে অনেকগুলো কাচের টুকরো তার শরীরে ঢুকে গিয়েছিল। সে সেখানেই কিছু দূরে নিসার ওই পুতুলটিকে দেখতে পায়। হতে পারে দৌড়ে ক্লাসরুমে যাওয়ার সময় তার হাত থেকে এটা পড়ে গিয়েছিল। এমন সময় পিছ থেকে মিস্টার বাগদির আসার আওয়াজ শোনা যায়। সে ভয়ানকভাবে তার দিকে এগিয়ে আসছিল। মিলিও কোনো মতে ওই পুতুল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে থাকে। সে ওই পর্যন্ত পৌঁছেও যায়। আর এরপর সে মিস্টার বাগদিকে বোঝানোর চেষ্টা করে যে এই সব কিছুর জন্য সে কোনোভাবেই দায়ী নয়। সে দায়ী নয় যে তারা ফেল করেছে। সে দায়ী নয় যে নিসা মারা গিয়েছে। সে খুবই ভালো একজন বাবা এবং ভালো একজন টিচার ছিল। এটা তাদের দোষ যে তারা ফেল করেছে। তারাই মিস্টার বাগদিকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এর জন্য মিলি সকলের হয়ে তার কাছে ক্ষমা চায় এবং তার দিকে এগিয়ে দেয় ওই পুতুলটি। পুতুলটি দেখা মাত্র, সেই সাথে মিলির এই কথা শোনা মাত্রই মিস্টার বাগদির কারিন জিন সেখানেই থেমে যায়। তার মনে পড়তে থাকে মিলির সাথে কাটানো ওই সুন্দর মুহূর্তগুলোর কথা। সে মূলত মিলিকে নিজের সন্তান অর্থাৎ নিসার মতোই ভালোবাসতে শুরু করেছিল। এমনকি সে একবার নিসার ওই পুতুলটি তাকে দিতেও চেয়েছিল, তবে মিলি সেদিন নিতে চায়নি। এখন সবকিছু থেমে গেলে চোখ মেলতেই মিলি দেখতে পায় তার সামনে মিস্টার বাগদির কারিন জিন নেই। তার এই ভয়ানক রূপ পরিবর্তন হয়ে মিস্টার বাগদি তার আসল রূপে চলে এসেছে, যেখানে সে মিলির কাঁধে হাত রাখে। তখনই সামনে চলে আসে নিসা। এটা হতে পারে নিসার কারিন জিন, যে কিনা মিস্টার বাগদিকে নেওয়ার জন্য এসেছে। মিস্টার বাগদিও খুশি খুশি নিসার সাথে চলে যায়। এই দৃশ্য দেখে মিলির চোখে পানি চলে আসে। এরপর সে চলে যায় তার দুই বন্ধুর কাছে, যাদের অবস্থা বেগতিক, তবে তাদের কারোরই প্রাণ যায়নি। তারা দুজনই বেঁচে আছে। এখন এই ঘটনার কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে প্রিন্সিপাল গীতাও সুস্থ হয়ে গিয়েছিল। সেই এখন ফেল করা এই 3 স্টুডেন্টের এক্সট্রা ক্লাস নিচ্ছিল, যাতে করে তারা ভালো রেজাল্ট করতে পারে। আরিফের সাথেও তাদের যে ঝামেলা ছিল তা শেষ হয়ে গিয়েছিল। এখানেই আমরা জানতে পারি যে আমির এবং মিলি একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। তারা একে অন্যকে ভালোবাসে। এখন বেশ কয়েক বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই।
যেখানে মিলি এখন একজন প্রফেসরে পরিণত হয়েছিল। সে নিজেও ওই কলেজের সাইকোলজির প্রফেসর হয়ে জয়েন করেছিল। সেখানে তার প্রথম ক্লাসে আমিরও উপস্থিত ছিল তাকে অভিনন্দন জানাতে। সেই সাথে আরও একজন উপস্থিত ছিল। আমরা এখানে মিলের কথা দ্বারা বুঝতে পারি যে যেহেতু মিস্টার বাগদি তাকে ভালোবাসত, তাই তার মনে হতো মিস্টার বাগদি যেখানেই থাকুক সে সব সময় তাকে দেখছে, তার খেয়াল রাখছে এবং তার অর্জনে খুশি হচ্ছে। এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনার আমার মতো মুভি লাভার্সদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচপি শপে। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।